আজ 6 বছরের একটি জিনিয়াস বাচ্চামির গল্প আপনাদের শোনাবো। মুভির নাম গিফটেড, যেটা 2017 সালে মুক্তি পেয়েছিল। জীবনে আপনার কাছে কোনটি বেশি মূল্যবান, জীবনে সফল হওয়া নাকি জীবনকে উপভোগ করা? মুভির এই গল্পটি আপনাকে এই উত্তরটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিবে। তো কথা না বেরিয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। ফ্লোরিডার ছোট্ট একটি বাড়ি, এখানেই বসবাস করে ফ্রাঙ্ক নামক এই লোকটি আর তার একমাত্র মেয়ে মেরি। আজ মেরি প্রথম স্কুল যাবে, তাই বাবা ফ্রাঙ্ক সবকিছু গোছগাছ করছিল, কিন্তু মেরি স্কুলে যেতে একদমই রাজি না। তখন ফ্রাঙ্ক মেরিকে বলে, তুমি স্কুলে যাও, এটা তোমার মায়ের শেষ ইচ্ছে ছিল। কিছুক্ষণের মধ্যে স্কুল বাস চলে আসে। মেরি স্কুল বাসে উঠে যায়। ফ্রাঙ্কের বাসায় একজন ভদ্র মহিলা আসে, ইনি ফ্রাঙ্কের বাসার মালিক। সে ফ্রাঙ্ককে বলে, তোমার মেরিকে স্কুলে পাঠানো একদমই ঠিক হয়নি। ফ্রাঙ্ক বলে, এটা ওর মায়ের ইচ্ছে ছিল, মেরি যেন আর 5টা বাচ্চার মতোই বড় হয়, তার জন্য বন্ধু বান্ধব হয়। কিন্তু মেরি এতটা বড় হয়েছে, তাও এখন ওর একটিও বন্ধু নেই। মহিলাটি বলে, আমার অনেক ভয় হয় আমরা যেন আমাদের মেরিকে হারিয়ে না ফেলি। মেরিকে হারানোর কেন ভয়, ধীরে ধীরে বুঝবেন। এটা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। অন্যদিকে মেরির স্কুল দেখানো হয়। সেখানে টিচার বাচ্চাদেরকে জিজ্ঞেস করছে, 2 গুণ 2 কত হয়? বাচ্চারা হাত তুলে উত্তর দেয় 4, কিন্তু মেরির এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। এরপরে টিচার আবারও জিজ্ঞেস করে, 3 যোগ 3 কত হয়? তখন মেরি কিছুটা বিরক্ত হয়ে বলে, এত সহজ প্রশ্ন করে সময় কেন নষ্ট করছেন? এর উত্তর তো 6 সবাই জানে। টিচার এবার মেরিকে দাঁড়াতে বলে। সে মেরিকে বলে, তোমার কাছে যদি এগুলো সহজ মনে হয় তাহলে তুমি বলো 15 যোগ 17 কত হয়? মেরি এক মুহূর্তে উত্তর দেয় 32। এটাও অত কঠিন কিছু ছিল না। এবার শিক্ষক আরো কঠিন কিছু দেয়। সে মেরিকে বলে, 57 যোগ 135 কত হয় বলো তো? মেরি এবারও কোনো ভাবনা চিন্তা ছাড়াই বলে 192। টিচার এবার কিছুটা অবাক হয়, আর এবার সে চূড়ান্ত প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তর টিচার নিজেও জানে না। সে মেরিকে জিজ্ঞেস করে, 57 গুণন 135 কত হয়? মেরি কিছুটা ভাবে আর উত্তর দেয় 7695। টিচার সাথে সাথে ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখে মেরির উত্তর একদম সঠিক। এমনকি মেরি এটাও বলে 7695 এর স্কোয়ার রুট হচ্ছে 87.7, যেটা ক্যালকুলেটর ছাড়া স্বাভাবিক কোনো মানুষের পক্ষে তাও প্রায় অসম্ভব। টিচার একদম অবাক হয়ে যায়, আর মেরি প্রচন্ড বিরক্ত। কিছুক্ষণ পরে প্রধান শিক্ষিকা মেরির ক্লাসে আসে। সে প্রধান শিক্ষিকাকে রিকোয়েস্ট করে ফ্রাঙ্ককে ডাকার জন্য। সে আর এই স্কুলে পড়তে চায় না। কিছুক্ষণ পরে ফ্রাঙ্ক স্কুলে চলে আসে। ফ্রাঙ্ক মেরিকে নিয়ে স্কুল থেকে বের হয়। তখন মেরির ক্লাস টিচার দৌড়ে ফ্রাঙ্কের কাছে আসে। সে ফ্রাঙ্ককে বলে, মেরি কোনো স্বাভাবিক মানুষ না, সে হচ্ছে একটা গিফট, যেটা এই মুভির নাম। টিচার ফ্রাঙ্ককে জানায় মেরি অনেক কঠিন কঠিন ম্যাথ খুব সহজেই সলভ করে ফেলে। ফ্রাঙ্ক বলে, এটা তেমন কিছু না, এটা একটা ট্রিক্স, আমি ওকে শিখিয়েছি। এটা বলে ফ্রাঙ্ক সেখান থেকে চলে যায়। সে মেরিকে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে এসেছে, কিন্তু ফ্রাঙ্ক মেরির উপরে অনেক রেগেছিল, কারণ সে স্কুলের টিচারদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। মেরি ফ্রাঙ্ককে সরি বলে। ফ্রাঙ্ক মেরিকে বলে, তুমি ম্যাথ নিয়ে স্কুলে আর কোনো কথা বলবে না, এমনকি কোনো উত্তরও দিবে না। অন্যদিকে মেরি সেই ক্লাস টিচারকে দেখানো হয়। সে ফ্রাঙ্কের বলা ট্রিক্স নিয়ে গুগলে সার্চ করতে থাকে, কিন্তু ম্যাথ বিষয়ে এমন কোনো ট্রিক্স নেই। তখন সে ফ্রাঙ্ক দ্য ম্যাথমেটিশিয়ান লিখে গুগলে সার্চ দেয়, কিন্তু গুগল কিছুই দেখায় না। কিন্তু সেখানে অন্য একটি নাম দেখায়, ডিয়ানি ফ্রাঙ্ক, একজন নামকরা ম্যাথমেটিশিয়ান। টিচার তার বায়ো পড়তে শুরু করে। এই ডিয়ানি ফ্রাঙ্ক ছিল অল্প বয়সে একজন জিনিয়াস, কিন্তু সে আত্মহত্যা করেছিল, আর তার 6 মাসের একটি মেয়ে রেখে গিয়েছিল, যে কিনা তার ভাই ফ্রাঙ্কের কাছে থাকে। অর্থাৎ এই ফ্রাঙ্ক হচ্ছে মেরির বাবা নয়, বরং মেরির মামা। সেই ছোটবেলা থেকে মেরিকে লালন পালন করে। ওই টিচার পরদিন ফ্রাঙ্কের সাথে দেখা করে, আর ফ্রাঙ্কের কাছ থেকে মেরির সকল গল্প শোনে। 6 বছর আগে একদিন সন্ধ্যায় মেরির মা ফ্রাঙ্কের সাথে দেখা করতে এসেছিল। সে ফ্রাঙ্ককে তখন বলেছিল ফ্রাঙ্কের সাথে তার জরুরি কথা রয়েছে, কিন্তু ফ্রাঙ্ক তখন কিছুটা ব্যস্ত ছিল, তাই সে দ্রুতই বাসা থেকে বেরিয়ে যায়। আর যখন সে বাসায় ফিরে আসে, তখন সে দেখতে পায় তার বোনটি আত্মহত্যা করেছে। ফ্রাঙ্ক ওই টিচারকে আরো বলে, মেরির বাবা মেরি পেটে আসার আগেই মেরির মাকে ছেড়ে দিয়েছিল, আর আমার মা চাইতো মেরি তার মনের মতো কিছু করুক। এটা সে ছোটবেলা থেকেই আমার বোনের সাথে করত, কিন্তু আমার বোন চাইতো না সবকিছু তার মায়ের মনের মতো সে করুক। তাই আমার ভাগ্নিটি যখন আমার বোনের পেটে ছিল, তখন আমার মা আমার বোনকে বাড়ি থেকে নামিয়ে দেয়। পরদিন মেরির স্কুলের প্রধান শিক্ষক
ফ্রাঙ্ককে ডেকে পাঠায়। সে মেরির ট্যালেন্ট সম্পর্কে ফ্রাঙ্ককে জানায়, কিন্তু ফ্রাঙ্ক এসব কিছু তো আগে থেকেই জানে। সে বিষয়গুলো এড়িয়ে যায়। প্রধান শিক্ষক ফ্রাঙ্ককে অফার করে সে মেরিকে আরো ভালো স্কুলে এডমিশন করিয়ে দিবে, সেই সাথে স্কলারশিপেরও ব্যবস্থা করে দিবে। কিন্তু ফ্রাঙ্ক কোনো কিছুতেই রাজি হয় না। সে প্রধান শিক্ষককে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে যায়। ফ্রাঙ্ক আর মেরি যখন বাড়ির সামনে আসে, তখন মেরি দেখতে পায় তাদের বাসার সামনে কোনো একজন ভদ্র মহিলা দাঁড়ানো। মেরি ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে, উনি কে মামা? ফ্রাঙ্ক মেরিকে বলে, উনি হচ্ছে আমার মা, অর্থাৎ তোমার নানি। এই প্রথম মেরির নানি মেরির সাথে দেখা করতে এসেছে, কারণ মেরির স্কুলে সে প্রধান শিক্ষক। মেরির নানিকে সবকিছু জানিয়ে দিয়েছে যে মেরি যে একজন জিনিয়াস মেয়ে। মেরির নানি মেরির জন্য একটি ল্যাপটপ আর কিছু ম্যাথমেটিক্সের বই নিয়ে এসেছে। মেরি বইগুলো দেখে বলে, এই বইগুলো আমার অনেক আগেই পড়া হয়ে গিয়েছে। তখন মেরি এমন কিছু ম্যাথের কথা তার নানিকে বলে যেগুলো শুনে মেরির নানি একদম অবাক হয়ে যায়। সে বুঝে যায় মেরি তার মায়ের থেকেও সুপার জিনিয়াস গার্ল। এরই মধ্যে ফ্রাঙ্ক সেখানে চলে আসে আর সে কথা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে যায়। ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে বলে, আমি আমার নাতনিকে নিয়ে যেতে চাই, ওকে আরো ভালো স্কুলে পড়াতে চাই। ফ্রাঙ্ক মুখের উপরে না করে দেয়। সে বলে, কোনো দরকার নেই, ও আর 5টা বাচ্চার মতোই বড় হবে। ছেলে আর মায়ের মধ্যে তর্ক বিতর্ক চলতেই থাকে। ফ্রাঙ্কের মা বলে, আমার নাতনি আমার কাছেই থাকবে, তার জন্য যদি আমাকে কোর্টে যেতে হয় আমি যাব। ফ্রাঙ্ক বলে, তোমার যেখানে ইচ্ছে হয় তুমি যেও, কিন্তু আমার বোনের সাথে তুমি যা করেছো আমার ভাগ্নির সাথে তা আমি করতে দিব না। ফ্রাঙ্কের মা বলে, তোমার বোন আমার কথা শুনলে আজ গণিতের নোবেল পুরস্কার পেত। ফ্রাঙ্ক তার মাকে বলে, তুমি সবসময় সফলতার পিছনে ঘুরেছ, আর আমার বোন চেয়েছিল একটু শান্তি। ফ্রাঙ্কের মা সেখান থেকে চলে যায়। এর পরের দৃশ্যেই দেখা যায় ফ্রাঙ্কের সাথে তার মায়ের দেখা আসলেই কোর্টে হয়েছে। জজ ফ্রাঙ্ক এবং তার মায়ের উদ্দেশ্যে বলে, এটা আপনাদের পারিবারিক বিষয়, সব থেকে ভালো হয় যদি আপনারা নিজেদের মধ্যে সমঝোতা করতে পারেন। জজ মেরির নানিকে মেরির সাথে নিয়মিত দেখা করার অনুমতি দিয়ে দেয়, কিন্তু মামলা চলমানই থাকবে। কোর্টে ডিসাইড করবে ফাইনালি মেরি কার কাছে থাকবে। ফ্রাঙ্ক মেরিকে খুবই ভালোবাসতো। ফ্রাঙ্ক সবসময় চাইতো মেরি একটি সাধারণ জীবন যাপন করুক আর 5টা মানুষের মতো বড় হোক। তার বোনের ভাগ্যে যা ঘটেছে তা যেন তার ভাগ্নির ভাগ্যে না ঘটে। একদিন ফ্রাঙ্কের কাছে একটি চিঠি আসে। এটি ছিল একটি কোর্টের অর্ডার। মেরির নানি মেরিকে 2 দিন নিজের কাছে রাখবে। যেহেতু এটা ছিল কোর্টের অর্ডার, তাই অমান্য করার কোনো সুযোগ নেই। মেরির নানি এসে মেরিকে নিয়ে যায়। মেরির নানির বাসা বোস্টনে। যেহেতু মেরির নানি অনেক ধনী ছিল, তাই মেরির নানির সাথে থাকাটা এনজয় করছিল। পরদিন মেরির নানি মেরিকে নিয়ে একটি ইউনিভার্সিটিতে যায়। মেরির নানি মেরিকে বলে, তোমার মা এই ইউনিভার্সিটিতেই একটি ম্যাথের প্রবলেম নিয়ে কাজ করছিল, যার নাম নাভিয়ার স্ট্রোক। পৃথিবীতে এমন 7টি ম্যাথের প্রবলেম রয়েছে যার মাত্র একটি সলভ করতে পেরেছিল কেউ, যার ছবি দেওয়ালে দেখতে পারছো। তোমার মা যদি ওই প্রবলেমটি সলভ করতে পারতো, তাহলে আজ তার ছবি এই দেওয়ালেই থাকতো। মেরি তখন তার নানিকে বলে, আমার ছবিও কি এই দেওয়ালে থাকতে পারবে? মেরির নানি মেরিকে কিছু বলে না। সে মেরিকে নিয়ে একটি বড় ক্লাসরুমে আসে। সেখানে একজন ম্যাথের প্রফেসরও ছিল, আর ব্ল্যাকবোর্ডে ছিল অনেক জটিল একটি ইকুয়েশন। প্রফেসর মেরিকে বলে, তুমি কি এই প্রবলেমটি সলভ করতে পারবে? মেরি অনেকক্ষণ ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে থাকে, আর অনেকটা সময় পর সে উত্তর দেয়, আমি পারবো না। তখন প্রফেসর কিছুটা নেগলেক্টেড চোখে মেরির নানির দিকে তাকায়। মেরির নানি অনেক রাগান্বিত হয়ে মেরিকে নিয়ে বাইরে চলে আসে। মেরি তার নানিকে জিজ্ঞেস করে, নানি তুমি আমার উপর কি রাগ করে আছো? মেরির নানি বলে, আমি তোমার উপর রাগ করে নেই, আমি ওই প্রফেসরের উপর রাগ করেছি। এত কঠিন একটা অঙ্ক এইটুকু মানুষ কিভাবে সলভ করবে? মেরি তখন তার নানিকে বলে, নানি ওই ম্যাথ কেউই সলভ করতে পারবে না, কারণ ওখানে ভুল ছিল, ওখানে একটি নেগেটিভ সাইন দেওয়া হয়নি। মেরির নানি এটা শুনে খুবই অবাক হয়। সে মেরিকে নিয়ে আবার ওই প্রফেসরের কাছে যায় এবং প্রফেসর খেয়াল করে দেখে মেরির কথাই ঠিক, তার প্রশ্নের মধ্যেই ভুল ছিল। মেরি সেই প্রশ্নটা ঠিক করে আর পুরো ম্যাথটাকেও সলভ করে। প্রফেসর মেরিকে জিজ্ঞেস করে, তুমি এই ভুলের কথা আগে কেন বলনি? মেরি তখন উত্তর দেয়, আমার মামা আমাকে শিখিয়েছে বড়দের ভুল ধরতে হয় না, তাতে বড়রা কষ্ট পায় যায়। মেরি আসলে তার মায়ের থেকে অনেক বেশি জিনিয়াস। দৃশ্য আবারও চলে যায় কোর্টে। আজ আরো একটি শুনানির দিন। ফ্রাঙ্ক এবং মেরির নানির সাথে আজ মেরির বাবা উপস্থিত কোর্টে। মেরির নানি জজকে জানায় ফ্রাঙ্কের আর্থিক অবস্থা অতটা ভালো না, এমনকি তার লাস্ট চাকরিটাও এখন আর নেই। সে মেরির খেয়াল কোনোভাবেই রাখতে পারবে না। মেরির ভালো ভবিষ্যৎ সে নিশ্চিত করতে পারবে না। ফ্রাঙ্ক কোর্টকে জানায়, এতটা বছর যখন পেরেছি, বাকি জীবনটাও পারবো। আমি চাই না মেরির ভাগ্যটা আমার বোনের মতো হোক। সফলতা নামক বোঝাটা ওর মাথায় যেন চাপিয়ে না দেওয়া হয়। ও
অন্যদিকে মেরির বাবা চায় মেরি তার নানির সাথে থাকুক। জজ সাহেব বুঝতে পারে মেরির বাবাকে মেরির নানি এখানে নিয়ে এসেছে, কারণ যে বাবা তার মেয়েকে জন্মের পর থেকে এখনো দেখেনি তার কোনো অধিকার নেই তার মেয়েকে নিয়ে এত চিন্তা করার। আরো একটি শুনানির দিন ধার্য করা হয়। মোটামুটি সবকিছুই ফ্রাঙ্কের পক্ষে ছিল, শুধুমাত্র আর্থিক অবস্থা ছাড়া। ফ্রাঙ্কের ভয় হয় টাকার কারণে না সে তার ভাগ্নিকে হারিয়ে ফেলে। অন্যদিকে ফ্রাঙ্কের মা বুঝতে পারে ধীরে ধীরে সবকিছুই ফ্রাঙ্কের পক্ষে যাচ্ছে। পরের দৃশ্যেই দেখা যায় ফ্রাঙ্কের উকিল ফ্রাঙ্কের কাছে এসেছে। সে ফ্রাঙ্ককে জানায় ফ্রাঙ্কের মায়ের লয়ার তাকে কল করেছিল। তারা যে মেরি তোমার কাছেও থাকবে না, তোমার মায়ের কাছেও না। মেরি এমন একটি পরিবারের কাছে থাকুক যারা আর্থিকভাবে সচ্ছল, যারা মেরির ভালো টেক কেয়ার করতে পারে। কিন্তু ফ্রাঙ্ক তার ভাগ্নিকে কারো কাছে দত্তক দিতে রাজি না। উকিল ফ্রাঙ্ককে বোঝায় দেখো এটা অনেক ভালো একটা আইডিয়া। মেরি এখন অন্য একটি পরিবারের কাছে থাকুক, আর ওর বয়স যখন 12 হয়ে যাবে তখন ও কোর্টের কাছে বলতে পারবে যে ও তোমার সাথে থাকতে চায়। আর এমন একটি পরিবারের খুব কাছেই খুঁজে পেয়েছি, তোমার এখান থেকে যেতে মাত্র 10 মিনিট লাগবে। কিন্তু ফ্রাঙ্ক এতেও রাজি হয় না। তখন উকিল ফ্রাঙ্ককে জানায় দেখো এর পরবর্তী শুনানির দিন যে জজ থাকবে আমি তাকে খুব ভালো করে চিনি, সে অবশ্যই টাকাকে প্রাধান্য দিবে আর মেরির কাস্টডি চলে যাবে তোমার মায়ের কাছে। ফ্রাঙ্ক এবার কিছুটা চিন্তা করে আর সে রাজি হয় ওই পরিবারের সাথে দেখা করার জন্য। পরদিন ফ্রাঙ্ক ওই পরিবারের কাছে যায় যে পরিবারটি মেরিকে দত্তক নিবে। কথাবার্তা বলে ফ্রাঙ্কের কাছে ওই পরিবারটিকে ভালোই লাগে। ফ্রাঙ্ক ওই লোকটিকে জিজ্ঞেস করে মেরি কি তার সাথে করে তার প্রিয় বিড়ালটিকে আনতে পারবে। লোকটি খুশি মনে রাজি হয়ে যায়। আর পরদিন কোর্টের নির্দেশে ফ্রাঙ্ক মেরিকে নিয়ে ওই বাড়িতে আসে। মেরি যখন জানতে পারে যে তাকে এখন থেকে এখানেই থাকতে হবে, মেরি তার মামার উপর খুবই রেগে যায়। সে তার মামাকে বলতে থাকে তুমি না বলেছিলে পৃথিবীতে যাই হোক না কেন তুমি আমার হাত কখনোই ছাড়বে না মামা, মাকেও তো তুমি কথা দিয়েছিলে। ফ্রাঙ্কের আজ কিছুই বলার নেই, মেরিকে তো আজ তাকে বিদায় দিতেই হবে। ফ্রাঙ্ক ওই বাড়ি থেকে বের হয় আর দরজার ওপাশে মেরি প্রচন্ড কাঁদতে থাকে, কিন্তু ফ্রাঙ্ক একবারের জন্য পিছে ফিরে তাকায় না। কিন্তু সে তার গাড়ি নিয়ে কিছুটা সামনে আসার পরে ফ্রাঙ্ক এবার কান্নায় ভেঙে পড়ে। পরদিন ফ্রাঙ্ক আবার ওই বাড়িতে যায় তার ভাগ্নি মেরির সাথে দেখা করতে। কিন্তু ওই বাড়ির লোকটি ফ্রাঙ্ককে জানায় মেরি আপনার সাথে দেখা করতে চায় না, সে আপনার উপর প্রচন্ড অভিমান করেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। ফ্রাঙ্ক মেরির জন্য কেনা গিফটটি ওই লোকটির হাতে দিয়ে সেখান থেকে চুপচাপ চলে আসে। কয়েকদিন এভাবেই কেটে যায়। একদিন মেরির সেই ক্লাস টিচার সেই নোটিশ বোর্ডে দেখতে পায় মেরির বিড়ালটিকে অ্যাডপশনে দেওয়ার জন্য অ্যাড দেওয়া হয়েছে। মেরির টিচার এই বিড়ালটিকে আগে থেকেই চিনত যে এটা মেরির বিড়াল। মেরির টিচার ওই নোটিশ বোর্ডের একটি ছবি তোলে আর সেটিকে সে ফ্রাঙ্ককে পাঠিয়ে দেয়। ফ্রাঙ্ক এটা দেখা মাত্রই ওই অ্যাড্রেস অনুযায়ী চলে আসে আর জিজ্ঞেস করে কে এই বিড়ালটিকে এখানে রেখে গিয়েছে। ওখানে থাকা মহিলাটি ফ্রাঙ্ককে জানায় একজন ভদ্র মহিলা দিয়ে গিয়েছে। তার কোনো ডিটেল দেয়নি, শুধু এটুকু জানি তার বিড়ালে অ্যালার্জি রয়েছে। ফ্রাঙ্কের আর বুঝতে বাকি থাকে না এটা ফ্রাঙ্কেরই মায়ের কাজ, কারণ তার মায়ের বিড়ালে অ্যালার্জি ছিল। আর সেই সাথে ফ্রাঙ্ক বুঝে যায় তার সাথে অনেক বড় ধোঁকা দেওয়া হয়েছে। ফ্রাঙ্ক ওই বাড়িতে চলে আসে যেখানে মেরিকে দত্তক দেওয়া হয়েছে। ফ্রাঙ্ক যখন ঘরের মধ্যে ঢোকে সে দেখতে পায় মেরিকে ঘিরে চারপাশ থেকে সবাই দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো মেরিকে নিয়ে ম্যাথমেটিক্সের কাজ করছে। ফ্রাঙ্ক মেরিকে বলে চলে আসো, কিন্তু মেরি ফ্রাঙ্কের মুখের উপরে না করে দেয়, কারণ সে ফ্রাঙ্কের উপর খুবই কষ্ট পেয়েছে। মেরি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ফ্রাঙ্কও তার পিছে যাওয়ার আগে তার মায়ের উদ্দেশ্যে একটি বক্স রেখে যায় আর তার মাকে বলে এটা তোমার পড়া উচিত। ফ্রাঙ্ক মেরির পিছু পিছু বাইরে বের হয় আর সে মেরিকে ধরে ফেলে। মেরি তার মামার উপর প্রচন্ড অভিমান করেছিল। মেরি তার মামাকে বলে তুমি তোমার কথা রাখোনি, আমি আর তোমার কাছে কোনোদিনই ফিরবো না মামা। ফ্রাঙ্ক মেরিকে অনেক বোঝায়। সে শক্ত করে মেরিকে বুকের সাথে জড়িয়ে ধরে। মেরি অনেক কাঁদছিল। ফ্রাঙ্ক মেরিকে বলে তোমার বিড়াল বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। ফ্রাঙ্ক মেরিকে নিয়ে আবার ওই ঘরের মধ্যে ঢোকে। ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে জিজ্ঞেস করে এখানে এসব কি লেখা। ফ্রাঙ্ক তার মাকে জানায় আমার বোন ম্যাথের সেই বিখ্যাত প্রবলেমটি মারা যাওয়ার আগেই সলভ করেছে, কিন্তু সে চেয়েছে মৃত্যুর পরে এটাকে পাবলিশ করতে। তখন ফ্রাঙ্কের মা ফ্রাঙ্ককে বলে ওর মৃত্যুর তো 6 বছর হয়ে গিয়েছে, তো এখনো কেন পাবলিশ করনি। ফ্রাঙ্ক তার মাকে জানায় ওর মৃত্যুর কথাও বলে যায়নি, ও তোমার মৃত্যুর পরে এটাকে পাবলিশ করতে চেয়েছিল। তুমি শুধুমাত্র সফলতার জন্য ওর ছোটবেলাকে কেড়ে নিয়েছো, ওর জীবনটাকে নষ্ট করেছো, তাই ও কখনো চায়নি ওর এই সফলতা তুমি দেখে যাও, যেটা তুমি সবসময় চেয়েছো। এটা জানতে পেরে ফ্রাঙ্কের মা অনেক কাঁদে।
কারণ সে তার ভুলটা অনেক দেরিতে বুঝতে পেরেছে। তার মেয়ে তো আর এখন আর পৃথিবীতে নেই। এরপরে কেটে যায় অনেকগুলো দিন। মেরি এখন ফ্র্যাঙ্কের সাথেই থাকে, আর 5টা বাচ্চার মতোই সে বড় হচ্ছে। মেরির এখন অনেক বন্ধু, যেটা তার মায়ের কখনোই ছিল না। মেরি তার শৈশবকে উপভোগ করার সুযোগ পাচ্ছে, আর এরই মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়ে যায়। আমাদের সমাজে মেরির নানির মতো গার্জিয়ানের অভাব নেই, যারা ছোট ছোট বাচ্চাদেরকে স্কুলে ভর্তি হবার পর থেকে রেসে নামিয়ে দেয়। ক্লাসে ফার্স্ট হতেই হবে, কিন্তু ক্লাসে তো প্রথম হয় একজনই। সবার তো আর প্রথম হওয়া সম্ভব না, তাহলে কি বাকি বাচ্চারা মেধাবী না? সফলতার কোনো শেষ নেই, আর এর পেছনে দৌড়ানোটাও খারাপ না। তবে এই মরিচিকার পিছে দৌড়াতে দৌড়াতে যদি নিজের জীবনটাকেই উপভোগ করতে না পারেন, তাহলে কি লাভ বলুন? আমি মনে করি আমি ভালো আছি। জীবনে কথাটা মন থেকে বলতে পারার নামই হচ্ছে সফলতা।